হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যারা ছাদ বাগান করি প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থাকে, একটা টবে বা হাফ ড্রামে একটা গাছ কতদিন পর্যন্ত রাখা যায় বা কতদিন পর্যন্ত সেই গাছটি সুস্থ সবলভাবে ভালোভাবে ফল দেয়। একটি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 16 ইঞ্চি মাটির টবেই বা কতদিন রাখতে পারি, আর একটি 50 লিটার বা 100 লিটারের হাফ ড্রামে গাছটিকে পটিং করার পর সেই গাছটি সেই হাফ ড্রামে কতদিন থাকতে পারে, কতদিন পর গাছটিকে রিপোর্ট করা দরকার বা টবের মাটির পরিবর্তন করা দরকার বা ড্রামের মাটির পরিবর্তন করা দরকার, তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর পরিবর্তন করতে হলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কিভাবে আমরা এত বড় একটা ড্রামের এত বড় গাছের মাটির পরিবর্তন করব, সেটাও গাছের কোনোরূপ ক্ষতি না করে। যদি আমরা এই কাজটা সঠিকভাবে নিয়মিত করতে পারি তাহলে গাছটি বছরের পর বছর লাগাতার 10-15 বছর বা 20 বছর যাবৎ কন্টিনিউয়াসলি আমাদের ভালোভাবে ফল দিয়ে যাবে এবং ডে বাই ডে গাছটির হেলথ যেমন বাড়বে, ফল দেওয়ার ক্ষমতাও তেমন বাড়বে, ফলগুলোর কোয়ালিটিও যথেষ্ট ভালো মানের হবে। তাই আমি মনে করি যারা ছাদ বাগান করেন বা ছাদে বাগান করতে পছন্দ করেন তাদের প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটা বেশ ভাইটাল হতে চলেছে। আজকের ভিডিওতে রিপোর্টিংয়ের জন্য মাটি তৈরি থেকে ড্রামের গাছ রিপোর্টিং সম্পূর্ণ বিষয়টি ইন ডিটেলস আলোচনা করা হবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবারে চলুন আমরা এই হাফ ড্রামের জন্য নতুন মাটি তৈরির পদ্ধতি, নতুন মাটিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব আর এখান থেকে মাটি কিভাবে কেটে বের করে নতুন মাটি এখানে দেব, সেই পদ্ধতি ইন ডিটেলস দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা চলে যাব মাটি তৈরির জন্য, তারপর এসে মাটি কেটে মাটির পরিবর্তন করব। সিট্রাসের মাটি তৈরির ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, এখানে যে কথাটা মাটি তৈরি তাতে মাটির পরিমাণই একদম কম থাকে। পাতা পচা সার বা গোবর সার, ভার্মি কম্পোস্ট এই ধরনের জৈব সারের পরিমাণ অনেক বেশি মাত্রায় থাকে। টোটাল মিক্সটাকে যদি 100% ধরা হয় সেখানে 70% থাকতে হবে জৈব মিশ্র সার আর বাকি 30% হবে প্লেন মাটি। আবার আমের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই উল্টো, জাস্ট 30% কম্পোস্ট আর 70% মাটি। সমস্ত ধরনের আম গাছ এবং সমস্ত ধরনের সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় গাছ রোপণের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মাটি, 1 পার্ট সাধারণ গার্ডেন সয়েল বা আমি এখানে ব্যবহার করি নদীর পলি মাটি। এই মাটিটা একদমই নরম মাটি, হাত দিয়ে চাপ দিলেই মাটিটা ঝুরঝুরে হয়ে যায়, একেবারেই শক্ত নয় কিন্তু এটা ভারী মাটি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাতা পচার সাথে শিংকুচি, হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল এছাড়াও বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস মিক্স করে সেটাকে 2 মাস বস্তাবন্দি করে পচানো হয়েছে। এটা গাছের জন্য খুবই উপকারী, বিশেষত সিট্রাসের ক্ষেত্রে আমি ব্যবহার করে দেখেছি। এই মিক্সিংটি যদি সিট্রাসের মাটিতে ব্যবহার করা হয় তাহলে গাছের গ্রোথ অস্বাভাবিক রকমের ভালো হয়। আমরা 1 বছরে যে গ্রোথ এক্সপেক্ট করতে পারি সেটা 5 থেকে 6 মাসেই আমরা গাছে পেয়ে যাই। আর পরবর্তীতে গাছের ফলের ধরন বা প্রোডাক্টিভিটি সব কিছুই বেশি হয়, কিন্তু তার জন্য 2 মাস সময় দিতে হবে, লিপমোল্ড কম্পোস্ট ব্যবহার করতে হবে, তার সাথে সমস্ত ধরনের ইনগ্রেডিয়েন্টস মিক্স করতে হবে। মিক্স করে আলাদাভাবে পচিয়ে এটা তৈরি করা হয়। তার পাশে এখানে যেটা রয়েছে এটা হলো গোবর সার, 1 বছরের পুরনো পচানো গোবর সার। এটাকে কিন্তু রোদে ড্রাই করা যায় না। গোবর সার যদি রোদে শুকিয়ে ড্রাই করা হয় তাহলে তার নিউট্রিশন ভ্যালু বা তার মধ্যে যে ধরনের মাইক্রোবসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তাই কম্পোস্টকে কখনোই ডাইরেক্ট রোদে ছড়িয়ে শুকাবেন না। হালকা রোদ বা হালকা ছায়া জায়গায়, এইরকম জায়গায় আপনি শুকাতে দিতে পারেন যদি অতিরিক্ত ভিজে যায় বা কখনো বৃষ্টিতে ভিজে গিয়েছে, কিন্তু একেবারে ডাইরেক্ট রোদে শুকিয়ে একদম ঝরঝরে করে নেবেন না, তাতে তার নিউট্রিশন ভ্যালু অনেকটাই কমে যায়। এর সাথে আরও কিছুটা পরিমাণ আমরা বাড়তি শিংকুচি, হাড়ের গুঁড়ো ও সিউইড এক্সট্র্যাক্ট মিক্স করে নেব। যদিও এই মিক্সটা তৈরির ক্ষেত্রে আমরা শিংকুচি, হাড়ের গুঁড়ো, সিউইড এক্সট্র্যাক্ট, নিম খোল, সর্ষের খোল সমস্ত ধরনের খাবার ব্যবহার করেছি, তবুও কিছুটা বাড়তি পরিমাণ আমরা মিক্স করে নেব। কারণ গাছ পটিং আর রিপোর্টিংয়ের মধ্যে এটাই পার্থক্য। পটিংয়ের সময় আমরা যে পরিমাণ খাবার ব্যবহার করি, যখন আমরা তার মাটি পরিবর্তন করব বা রিপোর্টিং করব বা বাড়তি খাবার দেব, সেই সময় ফার্টিলাইজার বা কম্পোস্টের পরিমাণ তুলনামূলক বেশি হওয়া দরকার। কারণ গাছটা ম্যাচিওর হয় আর গাছটাকে আমরা নতুনভাবে খাবার দিচ্ছি, গাছটা অলরেডি পটে সেটেলড, তাই খাবারের পরিমাণ অবশ্যই কিছুটা বেশি হতে হবে। এই খাবারটা দিয়ে টবের মাটি যখন আমরা চেঞ্জ করে দেব তখন পরবর্তী বছরে নির্দ্বিধায় সেই গাছটিতে অনেক বেশি সংখ্যায় ফলন আসবে বা গাছটির গ্রোথ চোখে আসার মতো হবে। এর সাথে সিট্রাস বা আমের জন্য আরও একটি ভাইটাল জিনিস যেটা হলো জিপসাম। এতে ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়, তাই এটা আমি টবের গাছের জন্য ব্যবহার করি।
গাছগুলোকে আরও মোটা ও স্ট্রং করার জন্য। অনেক বন্ধুরাই প্রশ্ন করেন এটা কোথায় পাওয়া যায়, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমারও কোনো ধারণা নেই। এটা আমি উপহার পেয়েছি, আর আমি ইতিপূর্বে দোকানে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও কেউ আমাকে এটা দিতে পারেননি। এটাও সামান্য পরিমাণে আমরা মিশিয়ে নেব গাছ রিপোর্টিংয়ের সময়। পরিমাণটা মোটামুটিভাবে 10 গ্রাম, আর এখানে যে পরিমাণ সয়েল মিক্সার তৈরি হবে সেটা সিমেন্টের বস্তার হাফ বস্তা পরিমাণ হবে। হাফ বস্তা পরিমাণের জন্য 10 গ্রাম হ্যাসকেল আর এই পরিমাণ ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করছি। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া প্রয়োজন। প্রতি বছর ফলন শেষে ড্রামের মাটি বা টবের মাটি পরিবর্তনের সময় বা রিপোর্টিংয়ের সময় কিছু ডালপালা আমরা এমন দেখতে পারবো যেগুলো অবাঞ্ছিত ডাল, হয়তো গাছের নিচের দিকে হয়ে রয়েছে, ঝোপের মধ্যে ঢুকে রয়েছে, যেই ডালগুলোতে সেভাবে ফলন প্রত্যাশা করা যায় না। যেই ডালগুলো খোলা আলো বাতাসের চারিপাশে ছড়িয়ে থাকে সেগুলোতেই কিন্তু পর্যাপ্ত প্রোডাকশন হয়। আর তাছাড়া সিট্রাসে আরও কিছু ডাল আমরা লক্ষ্য করতে পারবো যেগুলো হয়তো শুকিয়ে গিয়েছে বা ড্রাই হয়ে গিয়েছে। এই ধরনের ডালগুলিও আমরা বছর শেষে যখন পরিচর্যা করব, পরিচর্যার সময় কেটে ফেলে দেব। শুধুমাত্র মাটি পরিবর্তন বা সার প্রয়োগই নয়, তার পাশাপাশি গাছের কাটাই ছাঁটাই প্রুনিং এটাও বেস্ট ভাইটাল। যদি আপনি ছাদ বাগানে সারা বছর বা মাঠ বাগানেও সারা বছর ভালো প্রোডাকশন পেতে চান, বছরের পর বছর গাছটাকে ভালো রাখতে চান। এখানে নিচের দিকে দেখুন একটা ব্রাঞ্চ হয়ে রয়েছে, এই ব্রাঞ্চটিকে শার্প কাট দিতে হবে। এত নিচে ব্রাঞ্চের প্রয়োজন নেই, আর ব্রাঞ্চ থাকলেও তাতে ফলন আসবে না। এই সাইডটায় যদি একটু আসেন এখানে দেখতে পারবেন একটা ডাল দেখুন শুকিয়ে গিয়েছে। সিট্রাসে এভাবে ডাল শুকানো নতুন কিছু নয়, এটা প্রতিটা গাছেই হয়, প্রতিটা বাগানেই হয়, সব জায়গায় এই সমস্যাটা হয়। এই ধরনের ব্রাঞ্চকে আমরা এখানে যতদূর কাঁচা অংশ আছে সেই কাঁচা অংশ থেকে শার্প কাট দিতে হবে। কাট দিয়ে জাস্ট এভাবে কেটে দিলাম। এরকম আরো অনেক ছোটখাটো এই ধরনের ব্রাঞ্চেসগুলো থাকতে পারে। এখানেও বেশ কিছু ব্রাঞ্চিং রয়েছে যেগুলো শুকিয়ে গিয়েছে। এই ব্রাঞ্চগুলিকেও আমরা এভাবে একটু সময় নিয়ে যত্ন করে সবগুলোকে কেটে দেব। এই যে ভিতরের ব্রাঞ্চগুলো, এগুলো রোদ আলো বাতাস ঠিকঠাক মতো পায় না, এই কারণে এই ব্রাঞ্চগুলোতে প্রোডাক্টিভিটিও আসে না। আবার এই ব্রাঞ্চগুলো গাছে থাকা মানে গাছের জাস্ট একটা এক্সট্রা ওয়েট ক্যারি করে, বা কিছু ব্রাঞ্চ গাছের খাবারও সাক করে। যেমন এই একটা দুর্বল লিকলিকে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটায় কোনোদিনও ফলন হবে না, এটা রয়েছে গাছের একদম ভিতরের দিকে। তাই এই ব্রাঞ্চটাকে রিমুভ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আরও একটা স্টেপ পিছিয়ে কেটে দিলেই এই ব্রাঞ্চটা রিমুভ হয়ে যাবে। এদিকে দেখুন আরও ড্রাই ব্রাঞ্চ রয়েছে, এগুলোকে জাস্ট একটু সময় নিয়ে বসে সুন্দরভাবে প্রুন করতে হবে। এইবার আমরা আসছি টবের মাটি পরিবর্তনের ক্ষেত্রে। মাটি পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু এটা ড্রাম, তাই আমরা এখানে কোদাল বা কুরুল বা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করতে পারছি না। আমাদেরকে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করতে হচ্ছে। ড্রামের চারপাশ দিয়ে মোটামুটিভাবে 2.5 থেকে 3 ইঞ্চি রাউন্ড করে একটা ক্যানেলের মতো করে আমরা সম্পূর্ণটা কেটে নেব। যদি সম্পূর্ণ ড্রামটার মাটির উচ্চতা হয় 16 ইঞ্চি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 5 থেকে 6 ইঞ্চি গভীরতা পর্যন্ত আমরা কাটতে পারি। তার থেকে বেশি কখনোই কাটবো না, এতে গাছটি মারা যাওয়ার রিস্ক রয়েছে। আর 2 থেকে 2.5 ইঞ্চি বা ম্যাক্সিমাম 3 ইঞ্চি চওড়া করে আমরা কাটতে পারি। আর যদি নতুন বাগানি হন তাহলে তো আমি বলবো জাস্ট 18 ইঞ্চি যদি এটার ব্যাস হয় তাহলে 2 ইঞ্চি চওড়া করে কাটুন। এপাশে 2 ইঞ্চি, এপাশে 2 ইঞ্চি, অর্থাৎ টোটাল 4 ইঞ্চি কাটা পড়বে। আর গভীরতাও মোটামুটিভাবে 3 থেকে 4 ইঞ্চি, তার বেশি যাওয়ার প্রয়োজন নেই। এভাবে জাস্ট রাউন্ড করে একটা ক্যানেল করে নিন। সেই ক্যানেলের সম্পূর্ণ মাটিটাকে তুলে নিন, তুলে নতুনভাবে সেখানে মাটি দিয়ে দিন। জাস্ট গাছটি নতুন সার মাটি পাবে, কিছু উপরে শিকড়ও কাটা যাবে, নতুন শিকড় গাছে আসবে। যখন নতুন শিকড় আসবে, নতুন সার খাবার পাবে, তখন গাছটিকে দেখলে আপনার মনে হবে গাছটি যেন নতুনভাবে যৌবন ফিরে পেয়েছে। আর সেই গাছটি নতুনভাবে নতুন উদ্যমে বেড়ে প্রচুর সংখ্যায় ফল দেবে। এইরকম ড্রামের গাছ প্রতি বছর রিপোর্ট করে আর বড় ড্রামে দেওয়া সম্ভব নয়। আমাদেরও একটা লিমিটেশন রয়েছে যারা ছাদ বাগান করি। তাই যখন গাছটি এরকম স্টেজে চলে আসবে যেটাকে আর রিপোর্ট করা সম্ভব নয়, তখন প্রতি বছর ফলন শেষে আমাদের এভাবে মাটি পরিবর্তন করে দিতে হবে। আরেকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন, এই যে নিচের মাটিটা, এটা যেন একদম ক্লিয়ার থাকে। অনেকে অনেক সময় ধনে পাতা, পুদিনা পাতা বা কোনো ফুল গাছ এটা লাগিয়ে সম্পূর্ণটা মাটিটাকে আড়াল করে দেন, বা এখানে এই জায়গাটাকে খালি ফেলে রাখতে চান না, কিন্তু এটা কখনোই কাম্য নয়। আপনারা এই জায়গাটিকে সবসময় খালি রাখবেন, মাঝে মধ্যে একটু আলগা করে দেবেন মাটিটাকে, তাহলে দেখবেন গাছটা অনেক বেশি সুস্থ থাকবে। দেখুন শিকড়গুলো কিভাবে একেবারে কম্প্যাক্ট হয়ে গিয়েছে।
চারিপাশ একদম শিকড়ে ভরে গিয়েছে। এই শিকড়গুলোকে যদি না কাটা হয় তাহলে কিন্তু নতুনভাবে শিকড় গ্রোথ করতে পারবে না। আর নতুন শিকড় গ্রোথ করতে না পারলে গাছটার মধ্যে একটা জরাজীর্ণ ভাব চলে আসবে। গাছটাকে দেখে মনে হবে গাছটার মধ্যে যেন আর কোনো গ্রোথ করার এনার্জি নেই বা গাছটা একরকম ঝিমিয়ে রয়েছে। তাই গাছকে সবসময়ই নতুনভাবে শিকড় গ্রোথ করতে হবে, নতুন মাটি দিতে হবে, নতুন সার খাবার পেতে হবে, তবেই গাছটা কিন্তু সবসময় নতুন থাকবে। দেখুন এগুলো জাস্ট শিকড়, একদম শিকড়ে ভরে গিয়েছে, সম্পূর্ণ মাটিতে শিকড়। নতুন শিকড় গাছ ছাড়বে কিভাবে যদি এভাবে শিকড়ে মাটি কম্প্যাক্ট হয়ে থাকে? এই শিকড়গুলোকে আমাদের কাটতে হবে নতুন শিকড় ছাড়ার জায়গা তৈরির জন্য। দেখুন রুটগুলো চারিপাশে এক্সপোজ হয়ে গেছে আর চারিপাশে একটা সুন্দর ক্যানেলের মতো তৈরি হয়েছে। আর এখান থেকে আমরা 1 বালতি পরিমাণ মাটি বের করে নিয়েছি। মাটির মধ্যে মাটি বললে ভুল হবে, এতে শিকড়ের পরিমাণই বেশি। যে পরিমাণে শিকড় এখানে কাটা পড়লো তাতে যাতে পরবর্তীতে ফাঙ্গাসের আক্রমণ না হয় সেই কারণে আমরা এখানে কিছুটা পরিমাণ ফাঞ্জিসাইড ছিটিয়ে দেব। ফাঞ্জিসাইড বলতে সিট্রাসের জন্য সবচেয়ে ভালো ব্লাইটক্স বলে আমি মনে করি, আর এখানে ব্লাইটক্সই ছিটিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি 10 গ্রাম পরিমাণ ফাঞ্জিসাইড চারিপাশে ছিটিয়ে দেওয়া হলো। এবারে আমরা সিট্রাসের জন্য যে মাটিটা তৈরি করলাম সেই মাটি এখানে দিয়ে এই ক্যানেলটা পূরণ করে দেব। এটা একেবারে নতুন মাটি, এই মাটি পেয়ে গাছ আবার স্বাচ্ছন্দ্যে নতুনভাবে বাড়তে শুরু করবে। জাস্ট সিম্পলি এভাবে আমরা সম্পূর্ণ জায়গায় মাটিটা ভরে দেব। চারিপাশটা হালকা করে চেপে বসিয়ে দেব। দেখুন আবার সুন্দরভাবে নতুন মাটি এখানে দেওয়া হয়ে গেল। মাটি পরিবর্তনের পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলেই আমাদের মাটি পরিবর্তনের কাজ সুসম্পন্ন হবে। এখন অনেকে জিজ্ঞেস করবেন গাছের মাটি পরিবর্তনের বা রিপোর্টিংয়ের জন্য আদর্শ সময় কোনটা? সিট্রাসের মাটি পরিবর্তনের জন্য সবচেয়ে পারফেক্ট সময় হলো অক্টোবর। অক্টোবর মাসে গাছের ফলন মোটামুটিভাবে আমরা হারভেস্ট করে নিতে পারি। সেই হারভেস্টিংয়ের পর মাটি পরিবর্তন করতে হবে। আর যদি রিপোর্টিং হয় অর্থাৎ মাটি কোনো রকম না কেটে এক সাইজ বড় টবে সেটাকে পটিং করা, সেটা আমরা সমগ্র বর্ষায় যে কোনো সময়ই করতে পারি। প্রতি বছর ফলন শেষে যদি এভাবে ড্রামের গাছগুলোর মাটি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে গাছ সবসময়ই নতুন থাকবে আর গাছে প্রতি বছর প্রচুর পরিমাণে ফলন আসবে। ফলের কোয়ালিটি ভালো হবে। দীর্ঘদিন এক টবে বা এক ড্রামে গাছ থাকার ফলে ফলনের পরিমাণ যে কমে যায় বা ফলের সাইজ ছোট হয়ে যায় বা গাছটি একটু ঝিমিয়ে পড়ে, গাছটাকে দেখলে মনে হয় গাছটা একটু দুর্বল, সেই সমস্যাটা হবে না। আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের উপকারে আসবে যারা ছাদ বাগান করছেন। দীর্ঘদিন থেকে এই ভিডিওটার জন্য কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট আসছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিওর আপডেট সব সময় পাওয়ার জন্য। ধন্যবাদ।